আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি। আজও রাজধানীর বিভিন্ন স্থানে চালকদের সড়ক অবরোধ এবং বিক্ষোভ। এবং কাল দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচন, ভোটার উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিতে হবে ইসি এবং সরকারকে, বলছেন বিশ্লেষকরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার ক্ষুধা এবং দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার। এ সংক্রান্ত খসড়ার নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসাবে ২ বছর পর পর এই পদক দেওয়া হবে। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক কিংবা প্রতিষ্ঠান এই পদকের জন্য বিবেচিত হবেন। পুরস্কার হিসেবে থাকবে সার্টিফিকেট, ৫ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার মেডেল এবং নগদ $১ লক্ষ। নীতিমালা অনুযায়ী একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরি বোর্ডের মাধ্যমে পুরস্কার প্রাপ্তকে নির্বাচিত করা হবে। একটি দেশের সংসদ, দেশের সরকার, রাষ্ট্রপ্রধান বা সেই দেশের সংসদ সদস্যরা প্রস্তাব পাঠাতে পারবেন। নোবেল পুরস্কার বা অন্য কোনো আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রাপ্ত কোনো ব্যক্তি জাতিসংঘের কোনো সংস্থার প্রধানও নাম প্রস্তাব করতে পারবেন। আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এটি যেন একটা আইনে রূপান্তর করা হয় এবং আইনের মধ্যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে বলা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকেই আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্ভর করব। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা গ্রহণ। সোমবার দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ দেন। কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা হয়। এদিন প্রধান নির্বাচন কমিশনারের বেতন ১,৫,০০০ টাকা এবং অন্যান্য কমিশনারের বেতন ৯৫,০০০ টাকা নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। শুধু ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চালকদের প্রশিক্ষণ এবং রিকশার কাঠামো একটা নিয়মের মধ্যে আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীতে উলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। সড়কে শৃঙ্খলা আনতে গত বুধবার রাজধানীতে ৩ চাকার ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এসব রিকশা বন্ধে অভিযানও শুরু করে পুলিশ। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে চালকরা, হুঁশিয়ারি দেয় কঠোর আন্দোলনের। এমন পরিস্থিতিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। শুধুমাত্র ঢাকা শহরে রিকশা চলাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার যে প্রতিক্রিয়া, বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতাদের জেলে পাঠানোর বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বিএনপি জামাত। জামাতে ইসলাম তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সংগঠনের নামে ধর্ম ব্যবসায়ী ও চাঁদাবাজদের আওয়ামী লীগে কোনো স্থান নেই বলে ওলামা লীগের নেতাদের হুঁশিয়ার করেন দলের কেন্দ্রীয় নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত রিকশায় মোটা চাকা ব্যবহার নিষিদ্ধে কাজ করবে বিএসটিআই। বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি অভিযোগ করে বলেন, বিএসটিআই এর মানধত্তার আমলের যন্ত্রপাতি এবং লোকবলের অভাবে বন্দর থেকে পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএসটিআই। এতে অংশ নিয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কথা বলেন ব্যাটারি চালিত অটোরিকশার মান নিয়ে। পৃথিবীর বহু দেশে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা আছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তোমরা এটাকে ঠিক করে দাও, তোমরা হয়তো চাকাটাকে একটু ম্যাসিভ করো, রোবাস্ট করো, আর এর সাথে যদি ওয়েটটা একটু দিয়ে দাও, তাহলেই তো আর এই ব্যাটারি চালিত রিকশার কোনো, আমরা তো কষ্ট অনেক কম। যে বিএসটিআই কি আমাদের এই স্ট্যান্ডার্ডটা করে দেওয়ার এখতিয়ার রাখে? যদি সেটা করা সম্ভব হয় তাহলে কিন্তু এই রুজি রোজগারও আমাদের বহাল থাকলো, এতগুলো লোক আমাদের কর্মসংস্থান তারা ইয়ে করলো না, তাদের কর্মসংস্থানটা বহাল থাকলো। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি তার বক্তব্যে বিএসটিআই এর নানা সীমাবদ্ধতা চিত্র তুলে ধরে তার সমাধানের দাবি জানান। আধুনিক মানসম্মত যে সমস্ত মেশিন দরকার সেগুলি কিন্তু নাই। আমরা দেখি বন্দরে যখন মাল আসে 4-5 দিন 7 দিন, অনেক সময় 10 দিন পর্যন্ত ল্যাবরেটরির কারণে টেস্টের কারণে কিন্তু মালটা রিলিজ হয় না। সংকট সমাধান করে পণ্যের মান নিশ্চিত করার কথা জানান শিল্পমন্ত্রী। আমাদের আসলে ক্যাপাসিটি সেভাবে বিল্ড আপ হয়নি, আমাদের লোকবল নাই, আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে প্রত্যেক জেলায়, বন্দর থেকে শুরু করে সব জায়গায়, যাতে স্টক অফ না হয়। আমাদের আমদানি আমাদের রপ্তানি কোনোটাতেই জানাবো। ব্যবসায়ীরা সৎ না হলে ওজনে কম দেওয়া ও বিশুদ্ধ পণ্য নিশ্চিত করা কঠিন বলে মনে করেন শিল্পমন্ত্রী। আমাদের যারা জনগণ তারাও প্রতারিত হবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ নতুন করে বেকারত্ব বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। উন্নয়নের নামে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, দেশের টাকা লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আওয়ামী লীগ নেতারা। চা শ্রমিকদের ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলন স্মরণে মানববন্ধন থেকে তাদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার দাবিও জানানো হয়। যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, উনি কি জানেন যারা এক বেলা খায় না 2 বেলা খায়? প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? কাল দ্বিতীয় ধাপে 156 উপজেলায় নির্বাচন, তবে ভোটার উপস্থিতি বাড়াতে কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। ভোটের হার নিয়েও উদ্বিগ্ন নয় প্রতিষ্ঠানটি। এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ভোটাররা কেন ভোট দেওয়ার আগ্রহ হারাচ্ছেন তা নিয়ে গবেষণা দরকার। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষকে ভোটমুখী করতে উদ্যোগ নিতে হবে ইসি এবং সরকারকে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় ভোট নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট নেওয়া হবে। এই ধাপে মোট ভোটার 3.5 কোটি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 2000। ভোট ছাড়াই প্রতিনিধি হয়েছেন 22 জন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন 3.5 লাখ সদস্য। সুষ্ঠু ভোটে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে যথাযথ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এত সব আয়োজন যে ভোটারদের জন্য তাদের উপস্থিতি কেমন হয় তা নিয়ে আছে শঙ্কা। কারণ প্রথম ধাপে ভোট দিয়েছেন শতকরা 36 জন। এর পেছনে ধান কাটাকেও দায়ী করে নির্বাচন কমিশন। এখন ধান কাটা শেষ, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে কি? আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। কত শতাংশ হলে আপনারা স্যাটিসফাইড হবেন? না, আমরা সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। তার এগুলো গবেষণা করে দেখতে হবে যে আমাদের এই নির্বাচনের বা রাজনীতির ক্ষেত্রে কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহী বোধ করে না। আমরা গবেষণা করলে সেই সক্ষমতাও নাই বা সেই দক্ষতাও আমাদের নেই। আর আমরা গবেষণা করলে সেই গবেষণা তো আপনারা বিশ্বাস করবেন না। ভোটার পার্টিসিপেশন বৃদ্ধির ক্ষেত্রে একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর যথেষ্ট পরিমাণে দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশনকে আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন কমিশন ভোটার এডুকেশন প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নামে প্রোগ্রাম পরিচালিত করত, কিন্তু এখন সেগুলো আর করে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকেও এগিয়ে আসতে হবে। 29 মে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একসময় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি হতো, কিন্তু এখন শতকরা 60 জনের বেশি মানুষ ভোট দিতে যাচ্ছেন না, যেটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জায়গাতে সরকারের কাজ করার অনেক কিছু আছে বলে মনে করছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এর গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে অবহিত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নাদভীর। এ সময় উচ্চশিক্ষার মান উন্নয়নে গবেষণার উপর জোর দেন রাষ্ট্রপতি। ডিগ্রি অর্জনের পর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা যাতে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক প্রয়াস চালানোর কথা বলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সাথে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। নির্বাচন কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। নির্বাচনে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নানা অনিয়ম এবং কারচুপির অভিযোগের তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় রিটে। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছিল যে এটি ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্টস, অর্থাৎ যেখানে ঘটনাগত বিশ্লেষণ করে তারপরে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে হয়, সুতরাং রিট পিটিশনটি মেইনটেনেবল নয়। আদালত মনোয়ার হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বারিত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে। রুলের টার্ম হচ্ছে সভাপতি এবং সম্পাদক পদে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে এবং নতুন নির্বাচন দেওয়া হবে না। সাংবাদিকদের কাছ থেকে তথ্য আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF-এর। সকালে রাজধানী পল্টনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান ERF-এর সভাপতি এবং সাধারণ সম্পাদক। এ সময় সাংবাদিক প্রবেশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে গভর্নর এবং ডেপুটি গভর্নরের সংবাদ প্রকাশ না করার ঘোষণাও দেয় ERF। বর্তমান গভর্নর কার স্বার্থে কেবল গণমাধ্যমের কাছে তথ্য আড়াল করার চেষ্টা করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকের কাজ কি সমালোচনা করা, লেখা, এর মানে এই না যে আমরা কারো এনিমি। এরকম অবস্থায় আমাদের একমাত্র প্রত্যাশা আগের মতোই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হোক
এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে যতদিন পর্যন্ত আগের নিয়মে অ্যাক্সেস না দেবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সকল ডেপুটি গভর্নর এবং মুখপাত্রের সব ধরনের প্রোগ্রাম আমরা বর্জন করব। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতামুক্ত না রাখলে আগামী 4 জুন থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এই নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনটি প্রত্যাহার না করলে 26 মে থেকে সারা দেশে একযোগে মানববন্ধন এবং 28 মে 2 ঘণ্টা কর্মবিরতি পালনের কথাও জানান শিক্ষক নেতারা। এরপরেও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে আগামী 4 জুন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আধাবেলা কর্মবিরতি পালন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত 13 মার্চ প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয়, যা 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। প্রত্যয় যে পেনশন স্কিমটা চালু করেছে, বর্তমান যে পেনশন স্কিমটা আছে বিদ্যমান, সেটার সাথে এটা সাংঘর্ষিক এবং এটা থেকে আমাদের খণ্ডিতভাবে এই প্রত্যয় স্কিমটা করা হয়েছে। সেটার সাথে আমরা আগে যে সুযোগ সুবিধা শিক্ষকরা পেত, 1 জুলাই থেকে যারা নতুনভাবে জয়েন করবে তারা সুযোগ সুবিধা পাবে না। তার কারণে আমরা এই বিরুদ্ধে আন্দোলন করছি। পরীক্ষার সময় কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে ওই দিনে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ দেশের ইতিহাসে সবচেয়ে বড় উপহার ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন ঢাকার সিএনজি চালক আকিজুল ইসলাম এবং তার দল। সম্প্রতি রাজধানীর প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি। ঈদ উৎসবকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে আসে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সাথে ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয় পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। বিজয়ী আকিজুল বলেন, তার ভাগ্যে যে সৃষ্টিকর্তা এত বড় উপহার লিখে রেখেছেন সেটা তিনি স্বপ্নেও ভাবেননি। আকিজুলের উপহার পাওয়া জমিটি ছিল নগদের এই ক্যাম্পেইনের 4র্থ জমি হস্তান্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে গ্রাহকদের জন্য এমন আরও কয়েকটি জমি জিতে নেওয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইন জুড়ে। আমি কোনোদিন এটা কল্পনাও করিনি যে আমার মতন লোক যে আজকে সিএনজি চালাই যে এই জায়গা আমি পাম। এটা একটা কল্পনার বাইরে আল্লাহ তাআলা এটা আমার দিছে। যে ভাই আমার মনটা ভরে গেছে, যে এটা ভাষায় এই খুশি ভাষায় বলার না। নগদকে অসংখ্য ধন্যবাদ যে নগদে মানুষ লেনদেন করুক। সবচেয়ে বেশি যে বিষয়টা, আমি নগদেই বেশি লেনদেন করি, কারণ নগদে তো খরচটা কম। উদ্বোধন হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও 10টি নতুন উপশাখা। প্রধান অতিথি হিসেবে উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জাফর আলম। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদিন। ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এএম হাবিবুর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন। নতুন উপশাখাগুলো হচ্ছে খাগড়াছড়ির গুইমারা, চট্টগ্রামের বারৈয়ার হাটের আবু তোরাব, বাকলিয়ার খাজা রোড, লোহাগড়ার কানুরাম বাজার, নানুপুরের ইসলামিয়া বাজার, ফেনী ফুলগাজীর ছাগলনাইয়া, মানিকগঞ্জ, কুমিল্লার মুন্সি হাটের হাড়ি সর্দার বাজার, হোমনার ঘাড়মোড়া বাজার এবং ঢাকার ইব্রাহিমপুর। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে মিরপুর ফার্নিচার উৎসব 2024। শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মিরপুরে এই ব্যতিক্রমী ফার্নিচার মেলার পর্দা উঠেছে আজ। মেলা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। সকালে মিরপুরের শেওড়াপাড়ায় মেহফিল কনভেনশন হলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া সরণি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এবং মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল আওয়াল, বিএফইএ সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক ডক্টর কে এম আক্তারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব মোহাম্মদ ইলিয়াস সরকার এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার। এবারে আন্তর্জাতিক সংবাদ।
ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হয় আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে 7টি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার 35টি আসনে বিধানসভা নির্বাচনেরও ভোট গ্রহণ হয় আজ। এনডিটিভি বলছে 7 দফায় লোকসভা ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ইতোমধ্যেই 4 দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় মোট 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 3টি আসন, মহারাষ্ট্রের 13টি আসন, ওড়িশার 5টি আসন, উত্তরপ্রদেশের 14টি আসন এবং পশ্চিমবঙ্গের 7টি আসন রয়েছে। এছাড়া ভারত শাসিত জম্মু কাশ্মীর এবং লাদাখের আসনেও আজ ভোট হয়। আজ মধ্যরাত থেকে দেশের সমুদ্র এলাকায় শুরু হচ্ছে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন এবং সংরক্ষণের প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে নিষেধাজ্ঞার সময় আয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময় জেলেদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্য চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এবারও সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 65 দিনের এই নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে জেলেপল্লী থেকে শুরু করে মৎস্য বন্দরগুলোতে শুরু হয়েছে প্রচারণা। তবে বছর জুড়ে মাছের আকাল আর প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় জেলেপাড়ায় বিরাজ করছে হতাশা। এই অবরোধে যদি আমাদের সাহায্য একটু বাড়াইয়ে দিতে তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা ঘুরা লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। অবরোধকালীন সময়ে বিদেশি জেলেদের দেশের সমুদ্র সীমানায় অবাধে মাছ শিকার বন্ধের দাবি ব্যবসায়ীদের। এখন যদি ভারতের সরকার যদি এইটারে যদি পদক্ষেপ নেয় যে এই ভারতের এই যে মাছ ধরা যে না বন্ধ করে দিতে পারে, তাহলে মনে হয় যে মাছের অভাব হবে না। এদিকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি জেলেদের সহযোগিতা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে আমরা ব্যানার, তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে। অবরোধকালীন এই সময়টা কিন্তু আমাদের জেলেরা 86 কেজি করে চাল পাবেন, ভিজিএফ চাল পাবেন, যেটা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে গেছে। অভিযান সফল হলে আগামীতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর্বে খেলবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, ভালো করতে হলে চাপমুক্ত হয়ে খেলতে হবে। অলিম্পিক ভবনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন পরাগারমান। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভ্রমণ ক্লান্তি শেষে অনুশীলনও করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজও খেলবেন শান্ত সাকিবরা। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, বাংলাদেশের মূল পরীক্ষা শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তবে দল দুটোর বিপক্ষে জেতা উচিত বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। বাংলাদেশের সঙ্গে ডি গ্রুপে টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নেপাল এবং নেদারল্যান্ডসও আছে। মাশরাফি মনে করেন, গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8 খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, কতদূর যেতে পারে বলতে পারবো না। তবে অবশ্যই ভালো কিছু করুক, এটাই আশা করছি। আমি শিওর আপনারাও সেটা আশা করছেন। আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে এবং 10 জুন নিউ ইয়র্কে প্রোটিয়ারদের মুখোমুখি হবে লাল সবুজের দল। 13 জুন নেদারল্যান্ডস এবং 17 জুন নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুটি খেলাই হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় খেলা কাবাডিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের 12টি দল নিয়ে আগামী 26 মে শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আগের 3টি আসর পল্টনের কাবাডি স্টেডিয়ামে হলেও এবার চতুর্থ টুর্নামেন্ট হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। 10 দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয় জানাতে বিওএ ভবনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় জাতীয় সংসদের হুইপ এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারী 50, পুরুষ 50, 100 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছি এবং তাদেরকে আমরা এগিয়ে নিতে যাচ্ছি। সাথে সাথে আমরা যেটা করি, আমাদের যে সার্ভিস টিম যারা আছে, যারা নতুন রিক্রুট হওয়ার পরে তারা তাদের যে রিক্রুট যারা আছে তাদেরকে মধ্যে থেকে কারা ভালো প্লেয়ার আছে এদের মধ্যে থেকে আমরা বাছাই করছি। এইভাবে কাবাডিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো আমরা হতাশ হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি। আজও রাজধানীর বিভিন্ন স্থানে চালকদের সড়ক অবরোধ এবং বিক্ষোভ। এবং কাল দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচন, ভোটার উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিতে হবে ইসি এবং সরকারকে, বলছেন বিশ্লেষকরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।